সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল বাংলা আড্ডাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের একান্ত কাম্য। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এলাম গ্রাম বাংলার ভূতের হাড় হিম করা একটি দুর্দান্ত গল্প, বীরনগরের ফটক। কলমে সৌরেন দত্ত। গল্পের সূত্রধর ও অন্যান্য সমস্ত পুরুষ চরিত্রে আমি সতীশ। তাহলে শুরু করছি আজকের গল্প, বীরনগরের ফটক। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই রেসপন্স আমাদেরকে আরও ভালো ভালো গল্প আনতে উৎসাহ দেবে। সকলকে অগ্রিম ধন্যবাদ। মেডিকেল ইমার্জেন্সি ওয়ার্ডের অফিস ঘরে আমরা কজন ছাত্র বসে আছি। দুর্যোগের রাত্রি, বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখনো পর্যন্ত বৃষ্টির বিরাম নেই। শুধু কি বৃষ্টি, ঝড়ও বইছে শন শন করে। ঝড়ের দাপটে জানলার কপাটগুলো বারবার আছড়ে পড়ছে দুমদাম শব্দে। ডিউটিতে এসেছি রাত 9টায়, 12টা বাজতে চলল। কেসের নাম গন্ধ নেই। হঠাৎ বাইরে মোটরের আওয়াজ শোনা গেল। এতক্ষণ দুলাল এক মনে একখানা ইংরেজি নোভেল পড়ছিল। আওয়াজটা শুনেই বইখানা টেবিলের উপর কাত করে রেখে বিরক্তির সুরে বললে, গল্পটা বেশ জমে উঠেছিল, সব মাটি করে দিলি। কেস এসে পড়েছে, এন্ট্রি করতে হবে। দুলালের কথা শেষ না হতেই দুজন কুলি স্ট্রেচারে করে একজন আহত লোককে নিয়ে হাজির হলো। লোকটা মোটর চাপা পড়েছে, চোট খুব সাংঘাতিক। কেসটা খাতায় এন্ট্রি করে আর এমওকে দিয়ে একটা খবর দেওয়া হলো। কুলিরা আহত লোকটাকে নিয়ে গেল ওয়ার্ডের মধ্যে। কলমটা দোয়ারদানির উপর রেখে দুলাল বললে, লোকটার পাঁজরায় চোট লেগেছে, আর কখানা আর আসত নেই। লোকটার বাঁচবার আশা কিন্তু খুব কম, হয়তো রাত্রের মধ্যেই মারা পড়বে, মন্তব্য করল নন্দ। নির্মল হঠাৎ প্রশ্ন করে বসল, আচ্ছা, এই অপঘাতে যারা মরে তাদের পরিণাম কি হয়? তারা মরে ভূত হয়। ভূত হয়? ভূত তোমরা বিশ্বাস করো? ব্যঙ্গের সুরে বললে নন্দ। হ্যাঁ, করি বই কি। সচক্ষে যখন দেখেছি তখন অবিশ্বাস কিসের? গম্ভীর মুখে জবাব দিল অবিনাশ। সচক্ষে দেখেছ? বলো কি? কৃত্রিম বিস্ময়ের সুরে দুলাল বললে। তোমরা বিশ্বাস করো আর নাই করো, ভূত আমি একবার সচক্ষে দেখেছি। ব্যাপারটা যদি শুনতে চাও তো বলি। নির্মল সোৎসাহে বলে উঠল, বলো বলো অবিনাশ দা, বলো। অবিনাশ বলতে শুরু করলে, তখন আমি 3rd ইয়ারের ছাত্র। মামা লিখলেন কৃষ্ণনগরে বেড়াতে আসবার জন্য। তোমরা তো জানোই বেড়ানোর শখ আমার খুব বেশি। চিঠি পেয়েই কৃষ্ণনগর রওনা হলুম। মামা ছিলেন ওখানকার হাসপাতালের ডাক্তার। দিনের বেলা হাসপাতালে তিনিই থাকতেন। বাড়িতে শুধু রাঁধুনি, বামুন আর চাকর। একা একা ভালো লাগতো না আমার। দুপুরবেলা বেরিয়ে পড়তুম ঘুরতে। একদিন বিকেলবেলা ঘুরতে ঘুরতে শহর ছাড়িয়ে এক পাড়া গাঁয়ে এসে পড়েছি। সেখানে লোকের বসতি খুব কম, রাস্তাঘাট সংকীর্ণ। গ্রামের প্রান্তে জঙ্গল। জঙ্গলের দিকে দিনের বেলাও লোক চলে না।
কি খেয়াল হলো, জঙ্গলের ভিতর ঢুকে একটা উঁচু ঢিবির উপর গিয়ে বসলুম। চতুর্দিকে গাছপালা, এরই মধ্যে ঝিঝির ডাক শুরু হয়েছে। আনমনে বসে দেখছি, হঠাৎ নজর পড়ল কিছু দূরে প্রকাণ্ড একটা কোঠা বাড়ির ওপর। এই জঙ্গলের মধ্যে মানুষ যে বাস করতে পারে এ আমার ধারণাই ছিল না। নিশ্চয়ই ওটা পোড়ো বাড়ি। এককালে ওই বাড়ি হয়তো কোনো ধনীর প্রমোদ ভবন ছিল, আজ পরিত্যক্ত। তখনও সন্ধ্যা হতে অনেক দেরি। ঢিবির উপর থেকে উঠে বাড়িটার দিকে হাঁটতে শুরু করলুম। মিনিট 5-7 হাঁটবার পর বাড়িটার ফটকের কাছে এসে পৌঁছলুম। ফটক বন্ধ। ফটকের সামনের অজস্র কাঁটা গাছ ঠেলে ফটকের দিকে 2-1 পা এগিয়েছি, এমন সময় হঠাৎ কে পেছন থেকে বললে, ওদিকে যাচ্ছেন মিছেই, ফটক তো খুলতে পারবেন না। আশ্চর্য হয়ে পিছন ফিরে তাকাতেই দেখি ফতুয়া গায়ে একজন বেঁটে লোক আমার কাছে দাঁড়িয়ে। লোকটার বয়স বেশি নয়, 30-এর কাছাকাছি। পোশাক দেখে মনে হয় জমিদার বাড়ির সরকার। তুমি এখানে থাকো? জিজ্ঞেস করলুম লোকটাকে। আজ্ঞে হ্যাঁ, এ বাড়ির তদারকের ভার আমার উপর। ওপাশে একখানা চালাঘর আছে, সেখানেই আমি থাকি। আপনি যদি বাড়িটা দেখতে চান তাহলে খিড়কির বাগান দিয়ে ঢুকতে হবে। ফটক খুলতে চেষ্টা করা বৃথা। অনেক কাল ওটা বন্ধ রয়েছে, আর হয়তো বন্ধ থাকবে বরাবরই। বাড়িটা জীর্ণ হয়েছে বটে, কিন্তু আজও ওর কারুকার্য একেবারে নিশ্চিহ্ন হয়নি। ভিতরটা দেখতে ইচ্ছে হলো, তাই লোকটির পিছু পিছু চললুম। অনেকটা পথ ঘুরে খিড়কির বাগানে এসে পৌঁছলুম। বাগানে ঢুকে সঙ্গীটিকে বললুম, সদরের পথটা খোলা রাখা দরকার। এতটা পথ ঘুরে খিড়কি দিয়ে যদি আসা যাওয়া করতে হয় তবে তো অসুবিধার অন্ত নেই। লোকটি মৃদু হেসে বললে, অসুবিধে কার হবে? এখানে আসে কে? মালিকেরা বহুকাল এ বাড়ি ত্যাগ করেছেন, আর গাঁয়ের লোক ভুলেও কোনোদিন এদিকে আসে না। কথা কইতে কইতে আমরা বাড়িটার কাছাকাছি এসে পড়লুম। প্রকাণ্ড 3 মহল বাড়ি, দরজা জানলা সব বন্ধ। বাড়ির বাঁধানো চত্বরে বসে জিজ্ঞাসা করলুম, এ বাড়ির সম্বন্ধে কোনো কানাঘুষা আছে বুঝি? হ্যাঁ, সেই জন্যই তো গাঁয়ের লোক এদিকে আসতে ভরসা পায় না। পুরনো পরিত্যক্ত বাড়ির সম্বন্ধে এদেশে প্রায় এরকম রটনা হয়, তাই আশ্চর্য না হয়ে প্রশ্ন করলুম, বাড়ির মালিকেরা এখন কোথায়? লোকটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটু ভেবে নিয়ে বললে, তবে শুনুন, এ বাড়ির মালিক ছিলেন বীরনগরের চৌধুরীরা। এককালে চৌধুরীদের যথেষ্ট অর্থ ও প্রতিপত্তি ছিল, তবে জমিদার হলে যা হয়, স্বভাব ওদের মোটেই ভালো ছিল না। কত পাপ, কত অন্যায় যে এখানে অনুষ্ঠিত হয়েছে তা বলে শেষ করা যায় না। আপনি গাঁয়ে একটু ঘুরলেই এ বাড়ির অনেক কথাই হয়তো শুনতে পাবেন। আমি অবশ্য একটা ঘটনা জানি, আর সেইটাই আপনাকে বলতে পারি। ঘটনাটা আজ থেকে প্রায় 36 বছর আগে। তখন ও বাড়ির কর্তা দেবনারায়ণ চৌধুরী। দেবনারায়ণ বাবু তাঁর পূর্বপুরুষদের মতো অত্যাচারী ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত কৃপণ। যে সময়কার কথা বলছি তখন দেবনারায়ণ বাবু বৃদ্ধ, বয়স 60-এর উপর। স্ত্রী বহুদিন গত হয়েছেন।
একমাত্র পুত্র অনিমেষ কলকাতায় কলেজে পড়ে। বাড়িতে আত্মীয় স্বজনের আসা যাওয়া দেবনারায়ণবাবু একদম পছন্দ করতেন না। সবারই অভাব, কে কখন কি যেয়ে বসে তা বলা যায় না। কিন্তু নারায়ণবাবুর অনিচ্ছা সত্ত্বেও তার দুই ভাগ্নে মাঝে মাঝে এসে থাকত। তারা দুজনেই ছিল এক নম্বরের শয়তান ও অপদার্থ। কাজকর্ম বলতে লোক ঠকিয়ে খাওয়া। সে বছর নারায়ণবাবু হঠাৎ অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। যে ডাক্তার তার চিকিৎসা করতে আসতেন তিনি অনিমেষকে খবর পাঠাতে বললেন। কলকাতায় চিঠি গেল। উত্তরে অনিমেষ জানালে 2-4 দিনের মধ্যেই সে হাজির হবে। অনিমেষ পৌঁছবার আগেই দেবনারায়ণবাবুর বড় ভাগ্নে শঙ্কর একদিন তার চাকরকে সঙ্গে করে এখানে এসে উপস্থিত। সে এসে বললে আমার অসুখ শুনেই সে এসেছে, আর যতদিন না অনিমেষ আসছে ততদিন সে থাকবে এখানে। কথাটা শুনে দেবনারায়ণবাবু খুশি হলেন না, কিন্তু তখন তিনি অসুস্থ, আপত্তি বা করেন কি করে? শঙ্কর মামার ইচ্ছার বিরুদ্ধে এখানে রইল আর অত্যন্ত আগ্রহের সঙ্গে মামার পরিচর্যা শুরু করল। পরের দিনে সকালে দেবনারায়ণবাবুর অসুখ হঠাৎ বেড়ে গেল। জ্বরের ঘোরে তিনি প্রলাপ বকতে লাগলেন। শঙ্কর সারা দিন রোগীর শয্যার পাশে বসে রইল আর মাঝে মাঝে চাকরের সঙ্গে ফিস ফিস করে কি সব পরামর্শ করতে লাগলো। সন্ধ্যার দিকে রোগীর চেতনা ফিরে এল। চিত হয়ে শুয়ে চারদিকে তিনি তাকাতে লাগলেন। পরে ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করলেন, অনিমেষ অনিমেষ আজই আসবে তো? আজ্ঞে হ্যাঁ, এই মাত্র টেলিগ্রাম এসেছে, রাত 12টায় এসে পৌঁছবে। স্টেশনে মোটর পাঠিয়ে দিও। যে আজ্ঞে, কিন্তু আপনার ড্রাইভার অসুস্থ, ভাবছি বনমালীকে পাঠাবো। শঙ্কর তার চাকরকে দেখিয়ে দিলে। বৃদ্ধ কোনো জবাব দিলেন না, চুপ করে শুয়ে রইলেন। হ্যাঁ, একটা কথা এখানে বলে রাখি, এ বাড়ির ফটো যা আপনি বন্ধ দেখলেন আর যা কোনো দিনই হয়তো খুলবে না, তা আগে দিন রাতই খোলা থাকত। তবে যখনই বাড়ির কোনো কর্তা মারা যেতেন অমনি দরজাটা বন্ধ হতো আপনা থেকে। কেন তা অবশ্য আমি বলতে পারবো না। হ্যাঁ, এরকম ব্যাপার আমি আগেও শুনেছি। জগতে অনেক কিছুই ঘটে যা ঠিক বুদ্ধি দিয়ে বিচার করা যায় না, মন্তব্য করলাম আমি। লোকটি কথাটা শুনে যেন খুশি হলো। একটু থেকে সে আবার বলতে শুরু করলে। সেই রাত্রে আবার দেবনারায়ণবাবুর অবস্থা খারাপের দিকে গেল। তিনি বিছানায় ছটফট করতে লাগলেন। 11টার সময় বনমালী মোটর নিয়ে স্টেশনের দিকে গেল। রোগীর ঘরে তখন শঙ্কর ছাড়া আর কেউ নেই। চাকর বাকরেরা শুয়ে পড়েছে। ছেলের আসার প্রতীক্ষায় দেবনারায়ণবাবু কান খাড়া করে আছেন। শঙ্কর অধীরভাবে জানলার দিকে তাকাচ্ছে আর মাঝে মাঝে কান খাড়া করে শুনছে। মোটর যখন গ্রামের রাস্তা দিয়ে বাড়ির দিকে আসছে তখন তার হেডলাইটের আলো দেবনারায়ণবাবুর ঘরের জানলার সারসিতে এসে পড়ল। শঙ্কর তাড়াতাড়ি উঠে বৃদ্ধের গলাটা 2 হাতে চেপে ধরল। মোটরের আলো সারসির কাছে যত তীব্র হয়ে ওঠে তার হাতের চাপও ততই বাড়তে থাকে। বৃদ্ধের দেহ ক্রমেই নিথর হয়ে আসে। প্রচণ্ড শব্দে লোহার ফটক বন্ধ হল। পরদিন কর্তাকে এ বাড়িরই একটা ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।
গলায় 10 আঙুলের ছাপ। বনমালী ব্রেক কষে গাড়ি থামাতে গেল, কিন্তু ফটকের সঙ্গে ধাক্কা লেগে গাড়ি উল্টে একই সঙ্গে অনিমেষ আর বনমালী দুজনেই মারা পড়ল। শিবনারায়ণ বাবুর ভাগ্নে সম্পত্তি পেলে, কিন্তু সেও মারা গেল মাস কতক পরে। বাপের সম্পত্তি আর ভোগ করা হলো না। কিন্তু সে যে শিবনারায়ণ বাবুকে হত্যা করেছিল এ কথা তুমি জানলে কি করে? আমি জিজ্ঞাসা করলুম। আমি কি করে জানলুম? সম্পত্তির কিছু আমারও পাবার কথা ছিল, কম নয়। তখনকার দিনের 1010 টাকা। জেনে শুনেই তাই এই বিপদের মুখে পা বাড়িয়েছিল। কিন্তু আমার অদৃষ্ট মন্দ, ভেবেছিলুম অনিমেষ মরবে, কিন্তু আমার অদৃষ্ট মন্দ, ভেবেছিলুম অনিমেষ মরবে, কিন্তু কোনো রকমে আমি বেঁচে যাব। তা আর হলো না। কিন্তু কিন্তু এত কিছু তুমি জানলে কি করে? জিজ্ঞাসু দৃষ্টিতে আমি লোকটির মুখের পানে তাকাতেই সে অতি বিনীতভাবে বললে, আমি বনমালী। দিনের আলো তখনও একেবারে মিলিয়ে যায়নি। বেশ লক্ষ্য করলুম আমার কাছ থেকে 2-4 পা এগিয়েই লোকটি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এতক্ষণ সকলে মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। অবিনাশ গল্প থামিয়ে চুপ করতেই দুলাল গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বললে, তোমার বাহাদুরি আছে অবিনাশ, তোমার বাহাদুরি আছে।